ফাইনাল সাজেশন 2024 পোর্টফোলিও ম্যানেজমেন্ট চ্যাপ্টার 6 বিবিএ ফোর্থ ইয়ার অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট। পোর্টফোলিও ম্যানেজমেন্টের চ্যাপ্টার 6 থেকে আমরা মাত্র 6টি অঙ্ক করব। তার মধ্যে আমরা মাত্র 3টি ম্যাথের উপরে প্লাটিনাম দিয়ে দিছি। আশা করা যায় এই 3টা ম্যাথের প্লাটিনাম 3টা ম্যাথ থেকে যে কোনো একটা ম্যাথ আমাদের কপি পেস্ট করে আসতে পারে। যেমন কোন ম্যাথগুলো আমরা করব, যেমন এখানে আমাদের প্রবলেম ওয়ানে আমরা এই ম্যাথটা করব। দেখেন প্রবলেম ওয়ানে হচ্ছে বিনা লিমিটেড কোম্পানি, এই ম্যাথটা আমরা করব। এই ম্যাথটা আমাদের ডায়মন্ড চিহ্ন দেওয়া আছে, প্রত্যেকটা ম্যাথের সমাধান আমাদের এই শীটের সাথে দেওয়া আছে। তারপরে 2 নম্বর যে ম্যাথটা, এটা গোল্ডেন চিহ্ন দেওয়া আছে, গোল্ডেন দেওয়া আছে আমাদের 2 নম্বরে। এই ম্যাথটা আমরা দেখবো। এই ম্যাথটা আমাদের ইম্পর্টেন্ট ম্যাথ। তারপরে 3 নম্বর ম্যাথটা হচ্ছে আমাদের প্লাটিনাম দেওয়া আছে। এই 3 নম্বর ম্যাথটা আমরা অবশ্যই ভালোভাবে দেখবো, কারণ 3 নম্বর ম্যাথটা আমাদের প্লাটিনাম দেওয়া আছে। এই 3 নম্বর ম্যাথের মধ্যে এই চ্যাপ্টারের আমাদের যাবতীয় ইনফরমেশন আছে। 3 নম্বর ম্যাথটা পারলে আমরা এই চ্যাপ্টারের 80% ম্যাথই করতে পারবো ইনশাল্লাহ। প্রত্যেকটা ম্যাথ আমাদের এখানে আহ, সমাধান দেওয়া আছে। আর তারপরে 4 নম্বর ম্যাথটা আমরা প্লাটিনাম দিয়ে দিচ্ছি। 4 নম্বর ম্যাথটা আমরা অবশ্যই ভালোভাবে করব। 4 নম্বর ম্যাথে আমাদের প্লাটিনাম দেওয়া আছে। 4 নম্বর ম্যাথটা আমাদের খুবই ইম্পর্টেন্ট। তাহলে আমরা আজকে আপনাদের ফাইনাল সাজেশন দাগানোর পাশাপাশি 4 নম্বর ম্যাথটা সমাধান করে দেখাবো ইনশাল্লাহ। তাহলে চার 4 নম্বর ম্যাথটা আমি ডিটেলস আলোচনা করব। তারপরে হচ্ছে 5 নম্বরে আমাদের ডায়মন্ড দেওয়া আছে 5 নম্বর। আরেকটা ম্যাথ দেওয়া আছে হচ্ছে 6 নম্বর। এই 6 নম্বরটা আমাদের প্লাটিনাম দেওয়া আছে। তাহলে আমাদের 3টা ম্যাথের উপরে প্লাটিনাম দেওয়া আছে। এই 3টা ম্যাথ আমরা একটু ভালোভাবে দেখবো। তাহলে এখন আমরা প্রবলেম 4 যে ম্যাথটা, এই ম্যাথটা নিয়ে এখন আমরা ডিসকাস করব। প্রবলেম 4 ম্যাথটা আশা করা যায় এই ম্যাথটা আমাদের আসার সম্ভাবনা আছে বেশি। প্রবলেম 4টা আমরা একটু সবাই ভালোভাবে খেয়াল করব। প্রবলেম 4 প্রবলেম 4 আমাদের এখানে প্লাটিনাম দেওয়া আছে। প্রবলেম 4টা আমরা অবশ্যই ভালোভাবে সবাই খেয়াল করব। প্রবলেম 4 এর ম্যাথটা আমাদের এখানে প্লাটিনাম দেওয়া আছে। এই প্রবলেম 4টা আমাদের ইম্পর্টেন্ট একটা ম্যাথ। সবাই একটু প্রবলেম 4টা আমরা ভালোভাবে খেয়াল করি। দেখেন, FBD Food Limited has the following capital structure, which indicate the optimum capital structure. Common stock capital. Common stock capital আমাদের দেওয়া আছে 100 পার শেয়ার। কমন স্টকের প্রত্যেকটা শেয়ারের দাম হচ্ছে 100 টাকা। এই 100 টাকা হচ্ছে আমাদের কি হবে, 100 টাকা হচ্ছে আমাদের ফেস ভ্যালু। কমন স্টকের ফেস ভ্যালু 100 টাকা। কমন স্টকের ভ্যালু দেওয়া আছে হচ্ছে আমাদের 20 লক্ষ টাকা। 14% প্রিফার স্টক। 14% প্রিফার স্টক 1,000 টাকা পার ভ্যালু। প্রিফার স্টকের ক্ষেত্রে আমাদের ফেস ভ্যালু হবে হচ্ছে 1,000 টাকা। প্রিফার স্টকের ফেস ভ্যালু হবে 1,000 টাকা। আর প্রিফার স্টক ডিভিডেন্ড যখন আমরা নির্ণয় করব, তখন এই 1,000 টাকার উপরে কি করব, প্রিফার স্টকের 1,000 টাকার উপরে আমাদের পার্সেন্ট দেওয়া আছে 14%। 14% ডিভিডেন্ড ধরবো। 1,000 ইন্টু 14%, তাহলে আমাদের প্রিফার স্টক ডিভিডেন্ড বের হবে। 15% ডিবেঞ্চার। ডিবেঞ্চারের পার ভ্যালু দেওয়া আছে হচ্ছে 2,500 টাকায়। 2,500 হলো ডিবেঞ্চারের ক্ষেত্রে আমাদের ফেস ভ্যালু। রিটেইন আর্নিং দেওয়া আছে। দিয়ে আমাদের টোটাল ক্যাপিটাল 50 লক্ষ টাকা। আদার ইনফরমেশন। আদার ইনফরমেশনে আমাদের 1 নম্বরে বলছে, দেখেন, কারেন্ট মার্কেট প্রাইস অফ দ্য কমন স্টক টাকা 150। তাহলে মার্কেট প্রাইস অফ দ্য কমন স্টক, তাহলে আমরা বলছিলাম কমন স্টকের যে মার্কেট প্রাইসটা, এটার নাম হবে হচ্ছে P0। কমন স্টকের মার্কেট প্রাইসটা হবে হলো P0। তাহলে কমন স্টকের মার্কেট প্রাইস P0, তাহলে P0 পেলাম আমরা 150 টাকা। কারেন্ট ইয়ার ডিভিডেন্ড। কারেন্ট ইয়ার ডিভিডেন্ড কারেন্ট কারেন্ট ইয়ার কোম্পানি ডিক্লার ডিভিডেন্ড। কারেন্ট ইয়ার ডিভিডেন্ড যেটা থাকবে, এটাকে আমরা ধরবো হচ্ছে D0। কারেন্ট ইয়ার ডিভিডেন্ডটা হচ্ছে D0। নেক্সট ইয়ার এবং এক্সপেক্টেড ডিভিডেন্ড যদি থাকে, তাহলে এটা হবে আমাদের D1। তাহলে আমরা 2টা মান পেলাম, একটা হচ্ছে আমাদের P0 পেলাম হচ্ছে 150, আর হচ্ছে আমাদের কারেন্ট D0 পেলাম এত টাকা। দ্য কোম্পানি এক্সপেক্টেড দ্যাট ডিভিডেন্ড উইল ইনক্রিজ টাকা এত। এই যে ইনক্রিজ মানে এটা হচ্ছে আমাদের কিসের মান, এটা হচ্ছে আমাদের জির মান, গ্রোথ রেট।
তাহলে গ্রোথ রেট হচ্ছে আমাদের 10% ফর এবার। তাহলে গ্রোথ রেটটা দেওয়া আছে 10%। তাহলে এখানে আমরা কমন স্টকের যে সূত্রটা প্রয়োগ করব, এটা হচ্ছে আমাদের এই যেটা আমরা 1 নম্বর ক্লাসে কিন্তু আমরা ডিটেল সূত্রগুলো আলোচনা করছিলাম। 1 নম্বর ক্লাসটা একটু দেখলে পরে আমরা এটা পুরো একটু বুঝতে পারবো আশা করা যায়। দেখেন 1 নম্বর এই আমাদের এখানে বলছে ডিটারমিনেশন অফ কস্ট অফ কমন স্টক। তাহলে কস্ট অফ কমন স্টকে আমরা এখানে সূত্রটা বসাইলাম। কস্ট অফ কমন স্টককে কে ই দ্বারা প্রকাশ করা হয়। তাহলে কে ইকাল টু D1, কে ইকাল টু D1 ডিভাইডেড পি নট ইন্টু 100 প্লাস জি। তাহলে আমাদের এখানে সেলিং প্রাইসকে আমরা পি নট ধরবো। তাহলে পি নট আমাদের দেওয়া আছে 150 টাকা। তারপরে গ্রোথ রেট দেওয়া আছে হচ্ছে কত, 10%। তাহলে বসাইলাম গ্রোথ রেট 10% বসাইলাম, পি নট বসাইলাম। তাহলে আমার তারপরে ডি নট, তাহলে ডি নট আমাদের দেওয়া আছে ডিভিডেন্ড, কারেন্ট ইয়ার ডিভিডেন্ড দেওয়া আছে, ডি নট দেওয়া আছে হচ্ছে আমাদের 15 টাকা। ডি নটের পরে আমার দরকার কি, D1 বের করা দরকার। তাহলে D1 বের করার জন্য আমরা একটা সূত্র শিখছিলাম, D1 ইকাল টু নট ডি নট ইন্টু 1 প্লাস জি। এই সূত্রটা আমরা শিখছিলাম ডি নট বের করার জন্য। তাহলে D1 বের করার জন্য ডি নটের মান হচ্ছে 15, আর 1 প্লাস জি, জির মান হচ্ছে আমাদের গ্রোথ রেটটা হচ্ছে দেওয়া আছে আমাদের কত, 10%। তাহলে 0.10 এটা দিলে আমাদের D1 বের হবে। তারপরে আমরা এখানে ক্যালকুলেশন করলে মানটা বের হবে। দেখেন আবার আবার দেখাচ্ছি আপনাদের, একটু মিনিট রাখেন। দেখেন আমাদের এই যে এখানে সেলিং প্রাইস দিলাম, গ্রোথ রেট দিলাম, এক্সপেক্টেড ডিভিডেন্ড ডি নট দিলাম, তারপরে এক্সপেক্টেড বা নেক্সট ইয়ার ডিভিডেন্ড, এক্সপেক্টেড আর নেক্সট ইয়ার ডিভিডেন্ড আমরা বের করলাম, বের করে এখানে মানগুলা বসা দিলাম। দেখেন তো 1 নম্বর রিকোয়ারমেন্টটা কি আপনারা বুঝতে পারছেন? বলেন, 1 নম্বর রিকোয়ারমেন্টে কারো প্রবলেম আছে? হ্যাঁ স্যার। তাহলে 1 নম্বর রিকোয়ারমেন্টটা আমাদের আহ, সহজ একটা রিকোয়ারমেন্ট। এটা আমরা গত ক্লাসে যে করছিলাম ওইটা করলে পরে আশা করা যায় 1 নম্বরে কোনো প্রবলেমই থাকার কথা না আমার। না আচ্ছা, স্যার। তারপরে যদি প্রবলেম থাকে আবার বলবেন, আবার বোঝানো হবে, কোনো সমস্যা নাই। তাহলে আমরা এবার 2 নম্বর রিকোয়ারমেন্টটা খেয়াল করি। 2 নম্বর রিকোয়ারমেন্ট যেটা বলছে আমাদের, দেখেন 2 নম্বর রিকোয়ারমেন্টটা আমাদের বলছে দ্য কোম্পানি প্রিফার স্টক। ভালো করে একটু খেয়াল করবেন 2 নম্বর রিকোয়ারমেন্টটা। দ্য কোম্পানি প্রিফার স্টক ইজ রিডিমেবল আফটার 5 ইয়ার। তাহলে কি দেওয়া আছে, প্রিফার স্টক দেওয়া আছে। আর প্রিফার স্টকের কি দেওয়া আছে, সময় দেওয়া আছে। প্রিফার স্টকের যদি সময় দেওয়া থাকে, তাহলে আমরা প্রিফার স্টক থেকে কয়টা সূত্র পড়ছিলাম বলেন তো আপনারা? প্রিফার স্টক থেকে আমরা কয়টা সূত্র পড়ছিলাম? প্রিফার দুইটা। প্রিফার স্টক দুইটা। 2টা সূত্র। একটা হচ্ছে নাম্বার অফ ইয়ার যদি উল্লেখ না থাকে তাহলে প্রিফার স্টকের এই সূত্রটা প্রয়োগ করব। আর প্রিফার যদি নাম্বার অফ ইয়ার উল্লেখ থাকে তাহলে এই সূত্রটা দিব। তাহলে প্রিফার স্টকের ক্ষেত্রে আমাদের নাম্বার অফ ইয়ার দেওয়া আছে। তাহলে নাম্বার অফ ইয়ার দেওয়া থাকলে আমরা এই যে সূত্রটা দিব, অর্থাৎ বন দুইটা। PD, PD equal to RB minus NSB divided N, RB plus NSB divided 2। এটা হচ্ছে আমাদের নাম্বার অফ ইয়ার দেওয়া থাকলে আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করতে পারবো। আমাদের প্রিফার স্টকের ক্ষেত্রে আজকে যে ম্যাথটা আমরা করতেছি এটা প্রিফার স্টকের ক্ষেত্রে আমাদের ওইটা নাম্বার অফ ইয়ারটা দেওয়া আছে। নাম্বার অফ ইয়ারটা দেওয়া থাকার কারণে আমরা প্রয়োগ করবো হচ্ছে কোন সূত্রটা, নাম্বার অফ ইয়ার দেওয়া থাকার কারণে আমরা এই সূত্র নাম্বার যে সময় থাকলে যেটা হবে এটা আমরা প্রয়োগ করব। দেখেন তাহলে আমরা কি করব, এখানে কি বলছে, দা কোম্পানি প্রিফার স্টক রিডিমেবল আফটার 5 ইয়ার। প্রিফার স্টকের ক্ষেত্রে আমাদের নাম্বার অফ ইয়ার এন এর মান হবে, প্রিফার স্টকের ক্ষেত্রে এন এর মান দিয়ে দিল 5 বছর। এই প্রিফার স্টকটা 5 বছরের মধ্যে পরিশোধ করতে হবে। আরেকটা এখানে প্রবলেম আছে, প্রবলেমটা হচ্ছে 10% প্রিমিয়াম। এইটার জন্যই কিন্তু অঙ্কটা ইম্পর্টেন্ট। প্রিমিয়ামটা আমরা অবশ্যই একটু ভালোভাবে খেয়াল করব। দ্য ফ্লোটেশন কস্ট অফ প্রিফার স্টক, ফ্লোটেশন কস্ট এফসি দেওয়া আছে হচ্ছে আমাদের 20% অফ সেল প্রাইস। কারেন্ট কারেন্ট দা প্রিফার স্টক সেল হচ্ছে 1200 টাকা। তাহলে প্রিফার স্টকে আমাদের কোশ্চেনের মধ্যে যে মানটা দেওয়া আছে, প্রিফার স্টকের ফেস ভ্যালু কত দেওয়া আছে বলেন তো? প্রিফার স্টকের ক্ষেত্রে ফেস ভ্যালু ছিল হচ্ছে এই যে এখানে দেখেন, প্রিফার স্টক ফেস ভ্যালু 1000। 1000 টাকা। তাহলে ফেস ভ্যালু হচ্ছে 1000।
তাহলে আমি গত ক্লাসে আপনাদের বলছিলাম যে ফেস ভ্যালু এবং রিডেমেবল ভ্যালু আর একটা হচ্ছে ম্যাচুরিটি ভ্যালু, এই তিনটা বলছিলাম যে সেম হবে, কিন্তু একটা ক্ষেত্রে ভিন্ন হবে। এই তিনটা, এই যে ফেস ভ্যালু 1,000 হলে রিডেমেবল ভ্যালু 1,000, ম্যাচুরিটি ভ্যালু 1,000, কিন্তু এইটা সর্বদাই হবে না। যদি আমাদের এখানে প্রিমিয়াম থাকে তাহলে ফেস ভ্যালু হবে 1,000, আর প্রিমিয়ামটা যোগ করার পর যেটা হবে, প্রিমিয়ামটা কি করবেন, এই ফেস ভ্যালুর সাথে প্রিমিয়ামটা যোগ করবেন, প্রিমিয়াম যোগ করার পর যেটা হবে এটা হচ্ছে আমাদের রিডেমেবল ভ্যালু, অথবা রিডেমেবল ভ্যালু এবং ম্যাচুরিটি ভ্যালু। তাহলে কি কোশ্চেনের মধ্যে যদি প্রিমিয়াম না থাকে, প্রিমিয়াম না থাকলে ফেস ভ্যালু, রিডেমেবল ভ্যালু, ম্যাচুরিটি ভ্যালু কি হবে, এই তিনটা সেম হবে। আর যদি প্রিমিয়াম থাকে তাহলে এই ফেস ভ্যালুর সাথে প্রিমিয়াম ফেস ভ্যালু আলাদা আলাদা হবে, প্রিমিয়ামটা যোগ করার পর যেটা হবে ওইটা হচ্ছে রিডেমেবল ভ্যালু বা ম্যাচুরিটি ভ্যালু। তাহলে আমাদের যে 2 নাম্বার রিকোয়ারমেন্টটা আমাদের 10% প্রিমিয়াম বলছে। তাহলে 10% প্রিমিয়াম বললে আমাদের কি আজকে কি ফেস ভ্যালু, ম্যাচুরিটি ভ্যালু, রিডেমেবল ভ্যালু কি সেম হবে বলেন তো আপনারা? না স্যার, স্যার না যোগ স্যার। হয়ে যাবে। কি হবে? যোগ হয়ে, টেন ওটার সাথে পার্সেন্ট বৃদ্ধি করতে হবে। যোগ হয়ে আমাদের মানটা কি করতে হবে, চেঞ্জ হয়ে যাবে। চেঞ্জ হয়ে আমাদের কি করতে হবে আমি দেখাচ্ছি আপনাদের, একটু ধৈর্য ধরেন, দেখেন এখানে আমি ডিটেলস দেখা দিচ্ছি। তাহলে আমরা আগে কি করব, এই যে দেখেন ফিফা আমরা ডিটারমিনেশন অফ কস্ট অফ রিডেমেবল প্রিফার স্টক, কস্ট অফ রিডেমেবল প্রিফার স্টকের আমরা সূত্রটা এইটা কেন ইউজ করলাম, আপনারা একটু বলেন তো এই সূত্রটা কেন ইউজ করলাম? স্যার সময় উল্লেখ আছে। সময় উল্লেখ আছে, এই জন্য আমরা এই সূত্রটা ইউজ করলাম, পিডি এফ বি মাইনাস এনএসবি ডিভাইডেড এন, সরি আর বি মাইনাস এনএসবি ডিভাইডেড এন, আর বি প্লাস এনএসবি ডিভাইডেড টু। তাহলে আমাদের হেয়ারটা আমরা এভাবে করে নিব, এই যে হেয়ার ফেস ভ্যালু এফ বি এভাবে সুন্দর করে ডিটেলস করে নিব। ফেস ভ্যালু হচ্ছে 1,000, তাহলে রিডেমেবল ভ্যালু, তাহলে রিডেমেবল ভ্যালুর নিয়ম কি, ফেস ভ্যালু যদি প্রিমিয়াম থাকে তাহলে এই ফেস ভ্যালুর সাথে প্রিমিয়ামটা যোগ হবে, যোগ হয়ে আমাদের রিটার্নেবল ভ্যালুটা হবে। এখন এই যে ফেস ভ্যালু যা আছে এই ফেস ভ্যালুর পার্সেন্ট, বেস পার্সেন্ট হচ্ছে আমাদের 100, ফেস ভ্যালুর বেস পার্সেন্ট হচ্ছে আমাদের কত, সরি ফেস ভ্যালুর বেস পার্সেন্ট হচ্ছে আমাদের 100%। এই 100 প্রিমিয়াম মানে হচ্ছে বৃদ্ধি, প্রিমিয়াম মানে কি, প্রিমিয়াম মানে হচ্ছে প্রিমিয়াম থাকতে পারে আর একটা থাকতে পারে হলো ডিসকাউন্ট, প্রিমিয়াম মানে হলো বৃদ্ধি। তাহলে কত পার্সেন্ট প্রিমিয়াম বলছিল আমাদের, 10% প্রিমিয়াম বলছে। তাহলে আমরা কি করতে পারি, এর সাথে আমি পার্সেন্টেজটা বাইরে নিলাম, যে 10% প্রিমিয়াম বলছিল 10% প্রিমিয়াম ধরলাম। তাহলে আমাদের 110। আমাদের ফেস ভ্যালুটা হলো কত পার্সেন্ট, দেখেন ফেস ভ্যালুটা হলো 100%। আর রিডেমেবল ভ্যালু 100% হইতো যদি প্রিমিয়াম না থাকে। তাহলে এই যেহেতু প্রিমিয়াম 10% আছে এই জন্য আমাদের রিডেমেবল ভ্যালুটা হয়ে যাবে 110%। তাহলে আমি এই যে দেখেন 1,000 ইন্টু 110% করে দিছি, 1,100 টাকা হয়েছে। আর যদি আমি টাকা দিয়ে করি তাও হবে, দেখেন এই যে 1,000 টাকা লিখলাম, তারপরে আমাদের কি করতে হবে, এই 1,000 ইন্টু কত যোগ করতে হবে, প্রিমিয়াম 10%। প্রিমিয়ামটুকু আমার যোগ করতে হবে 10%। তাহলে এই 1,000 তো থাকবেই, সাথে আমাদের কি 10% ধরলে আমাদের 100 টাকা আসবে। তাহলে আমাদের হলো এই যে 1,100 টাকা। দেখেন এতটুকু কাজ করেও আপনি করতে পারেন, অথবা আপনি এক লাইনেও করতে পারেন। আচ্ছা আমাদের আমি আপনাদের আরো ক্লিয়ার করার জন্য আরেকটু বলতেছি, দেখেন যদি আমাদের ধরেন সাপোজ 8% থাকে, তাহলে 8% থাকলে এই ফেস ভ্যালুটা হচ্ছে আমাদের 100%। আর এইখানে 100-এর সাথে আমরা কি করব, 8 যোগ করব, 8 যোগ করলে এটা আমরা ধরবো হচ্ছে 108%। যদি 5% থাকে তাহলে আমরা এটা ধরবো 105%। যদি আমাদের 20% থাকে তাহলে এটা ধরবো 120%। আর যদি আমাদের ডিসকাউন্ট থাকে, ডিসকাউন্ট মানে হচ্ছে হ্রাস, ডিসকাউন্ট মানে হচ্ছে কি, হ্রাস। তাহলে ডিসকাউন্ট থাকলে কি এটা 100% আছে, আর এটা কি হবে, কমে যাবে। ধরেন আমার 10% ডিসকাউন্ট আছে, তাহলে ডিসকাউন্ট থাকলে এটাকে ধরতে হবে কত পার্সেন্ট, 90 90। পার্সেন্ট হবে। ডিসকাউন্ট থাকলে কমে দিবেন, প্রিমিয়াম থাকলে বাড়া দিবেন। বুঝতে পারছেন কি বলেন, না হলে আবার বুঝাই বলেন। জি স্যার। তারপরে আমাদের সেল ভ্যালু, সেল ভ্যালুটা আমাদের কোশ্চেনে সরাসরি দেওয়া আছে 1,200 টাকা। ফ্লোটেশন কস্ট, ফ্লোটেশন কস্ট আমাদের সেল ভ্যালুর উপর ধরতে বলছে
তাহলে ফ্লোটেশন কস্ট 20%, সেল ভ্যালু হচ্ছে 1200 টাকা, এর উপর 20% আমরা ফ্লোটেশন কস্ট নিব 240 টাকা। এনএসভি, এনএসভি বের করার নিয়ম হচ্ছে এসবি মাইনাস এফসি। তাহলে এসবির মান 1200, এফসির মান হলো 240, নাম্বার অফ ইয়ার দেওয়া আছে 5। তাহলে এবার আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করলাম। অ্যাপ্লাই করার পরে আমরা পিডির মানটা হচ্ছে আমাদের নিচে দেওয়া আছে, দেখেন পিডি হচ্ছে আমাদের ফেস ভ্যালুর উপরে পার্সেন্ট ধরলে আমরা পিডির মানটাও পাবো। দিয়ে এই মানগুলো নিয়ে এসে এই যে পিডি কত বের হলো আমাদের 140, তাহলে পিডির মান বসালাম 140। আরবি বের হলো 1100 টাকা, আরবি 1100 বসাইলাম। এনএসবি বের হলো 960, তাহলে 960 বসাইলাম। নাম্বার অফ ইয়ার দেওয়া ছিল 5 বছর, 5 বছর লিখলাম। নিচে আবার আরবি লিখলাম 1100, এনএসবি 960 ডিভাইডেড হচ্ছে 2। তাহলে ক্যালকুলেশন করলে আমাদের এটা হবে। তাহলে ক্যালকুলেশন কি আরো বুঝাইতে হবে নাকি বুঝতে পারছেন বলেন? বুঝতে পারছেন নাকি আরো বুঝাবো? না স্যার। বুঝতে পারছি স্যার। আচ্ছা, তাহলে আমরা আহ, 1 নাম্বার এবং 2 নাম্বার রিকোয়ারমেন্ট শেষ করলাম। ম্যাথটা কিন্তু আমাদের প্লাটিনাম দেওয়া আছে, অবশ্যই ভালোভাবে করতে হবে। 1 নাম্বার আমরা শেষ করলাম, 2 নাম্বার শেষ করলাম, এবার আমরা 3 নাম্বারে যাই। দেখেন 3 নাম্বার আমাদের বলছে দা ম্যাচুরিটি পিরিয়ড অফ দা ডিবেঞ্চার। ডিবেঞ্চারের সময় দিয়ে দিচ্ছে, এই যে দেখেন ডিবেঞ্চারের সময় দেওয়া আছে হচ্ছে আমাদের 10 ইয়ার। ম্যাচুরিটি পিরিয়ড অফ ডিবেঞ্চার 10 ইয়ার, 10 ইয়ার সময় দেওয়া আছে আফটার 10 ইয়ার। রিডেমেবল ইজ আফটার 10 ইয়ার ডিবেঞ্চার রিডেমেবল অ্যাট 12% প্রিমিয়াম। এই দেখেন এখানেও প্রিমিয়াম দেওয়া আছে। তাহলে এখানেও আমাদের কি ফেস ভ্যালু এবং আরবিটা ডিফারেন্স হবে। আর একটা দেওয়া আছে আবার বাট কারেন্টলি সেল এট 5% ডিসকাউন্ট, দেন ডিসকাউন্টও দেওয়া আছে আমাদের। তাহলে এই অঙ্কটা প্রিমিয়ামও দেওয়া আছে, ডিসকাউন্টও দেওয়া আছে, তাহলে দুইটারই কাজ করতে হবে আমাদের। তারপরে ফ্লোটেশন কস্ট ডিবেঞ্চার 1.5, এইখানে ফ্লোটেশন কস্ট আমাদের চার্জ করতে বলছে ফেস ভ্যালুর উপরে। দ্য কর্পোরেট ট্যাক্স রেট 40% অ্যান্ড পার্সোনাল ট্যাক্স রেট 25%। তাহলে দুইটা ট্যাক্স রেটই আমাদের দেওয়া আছে। তাহলে পার্সোনাল ট্যাক্স রেটটা আমাদের কোথায় কাজে লাগবে? পার্সোনাল ট্যাক্স রেটটা আমাদের রিটেইন আর্নিং এ কাজে লাগবে। তাই ইউ আর রিকোয়ার্ড টু ক্যালকুলেট ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল। ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল মানে ডাব্লিউএসিসি নির্ণয় করতে বলছে। তাহলে আমরা ডিবেঞ্চার থেকে কোন সূত্রটা ইউজ করব বলেন? ডিবেঞ্চার থেকে ওই বড় সূত্রটা ইউজ করব যেটা আমাদের সময় দেওয়া ছিল, ওইটা সূত্রটা ইউজ করব না? বলেন। জি স্যার। মুক্ত হয়েছে সূত্রটা? জি কেডি, স্যার। কি সূত্র বলেন? কেডি ইন্টারেস্ট ইন্টু ইন্টারেস্ট, 1 - টিআর ইন্টারেস্ট ইন্টু প্লাস আর 1 - টি আর। তারপরে হচ্ছে আমাদের প্লাস প্লাস হচ্ছে উপরে আরবি আরবি মাইনাস এনএসবি মাইনাস এনএসবি। ভাগের। এটুকু তো আমরা কিছুক্ষণ আগে করলাম। আরবি জি মাইনাস স্যার। এনএসবি ডিভাইডেড এন, নিচে হচ্ছে হুম, আরবি, এই যে সূত্র। প্লাস এনএসবি আরবি প্লাস এনএসবি ভাগ 2। ডিভাইডেড 2। আচ্ছা দেখি আমরা এইখানে আমাদের, দেখেন ডি, ডি সমান সমান হচ্ছে ইন্টারেস্ট ইন্টু 1 - টি আর, আর বি মাইনাস এনএসবি ডিভাইডেড এন, আর বি প্লাস এনএসবি ডিভাইডেড 2। তাহলে আমরা ফেস ভ্যালুটা লিখলাম 2500 টাকা। তারপর রিডিমেবল ভ্যালু কত পার্সেন্ট, আমাদের প্রিমিয়াম বলছে কত পার্সেন্ট। কোশ্চেনে দেখেন আমাদের 12%। বলা, 12%। আমাদের প্রিমিয়াম বলা দিছিল হলো রিডেমেবল ভ্যালু 12% প্রিমিয়াম। তাহলে 12% প্রিমিয়ামের জন্য আমরা কি করতে পারি? প্রিমিয়াম 12% যেহেতু আছে, তাহলে আমরা রিডেমেবল ভ্যালু এই যে আমরা লিখবো হচ্ছে 100%, 112% রিডেমেবল ভ্যালুটা বের করে নিলাম আমরা। তারপরে এই ডিসকাউন্টটা কাজ হয় হলো সেল ভ্যালুর সাথে। ডিসকাউন্টটা কার সাথে কাজ হবে? সেল ভ্যালু। তাহলে সেল ভ্যালু হচ্ছে আমাদের 2500 টাকা ছিল, এইখান থেকে আমাদের ডিসকাউন্ট দেওয়া হয়েছে 5%। এই 2500 টাকা হচ্ছে আমাদের 100% ছিল, সেল ভ্যালুর ভ্যালু হচ্ছে 2500 টাকা, এটা 100%। তাহলে এখান থেকে যদি আমরা 5% ডিসকাউন্ট দিই, ডিসকাউন্ট মানে কমে যাবে, তাহলে কমে গেলে আমাদের সেল ভ্যালুটা বর্তমানে আর থাকবে হচ্ছে 95%। যদি আমরা ডিসকাউন্ট 10% ডিসকাউন্ট দিতাম, তাহলে আমাদের হয়তো কি এখানে 10% ডিসকাউন্ট বাদ দিয়ে আমরা ধরতাম কয় পার্সেন্ট? 90%। তাহলে ডিসকাউন্টের কাজ হবে হলো, প্রিমিয়ামের কাজ হবে হলো আমাদের রিডেমেবল ভ্যালুর সাথে প্রিমিয়ামের কাজ হবে, আর ডিসকাউন্টের কাজ হবে হলো সেল ভ্যালুর সাথে। সেল ভ্যালু থেকে আমরা ডিসকাউন্টটা বাদ দিলাম। দেখেন আগে আমাদের সেল ভ্যালু ছিল 2500 টাকা, 5% ডিসকাউন্ট দিয়ে বর্তমানে সেল ভ্যালু হচ্ছে আমাদের 2375 টাকা। ফ্লোটেশন কস্ট,
এই ফ্লোটেশন কস্টটা আমাদের কোশ্চেনে বলছিল ফেস ভ্যালুর উপরে ধরতে। তাহলে ফেস ভ্যালু হচ্ছে আমাদের আছে 2500, এই 2500-র উপর 2500 1.5%। এনএসবি, এসবি মাইনাস এফসি বাদ দিলাম। ইন্টারেস্টটাও আমাদের ধরতে হবে সব সময়ই ফেস ভ্যালুর উপরে। তারপরে নাম্বার অফ ইয়ার দেওয়া আছে, ট্যাক্স রেটও দেওয়া ছিল আমাদের, নিয়ে সেইখানে আমরা সূত্রটা অ্যাপ্লাই করলাম। অ্যাপ্লাই করার পরে মানগুলা বসাইলাম। দেখেন তো আপনারা কি বুঝতে পারছেন নাকি সমস্যা হইলো? বলেন, সমস্যা হলে আবার কোনো প্রবলেম হলে বলি। কোনো জায়গায় কি বলতে হবে আবার? না স্যার। এই কারো সমস্যা থাকলে আবার বলবো, বলেন একটু দ্রুত বলেন। না স্যার। আচ্ছা, তাহলে আমরা শেষ করলাম। তাহলে আমাদের যে নিয়মটা ছিল এই নিয়মটা আমরা শেষ করলাম। শেষ করার পর আমাদের যে কাজটা আছে, দেখেন নিচে কিন্তু আর কোনো কিছু বলে নাই। আমাদের নিচে রিকোয়ারমেন্ট চাইছে কয়টা? নিচে রিকোয়ারমেন্ট বলছে 3টা। কিন্তু আমাদের এইখানে এই যে আছে কয়টা, 1 2 3 4। তাহলে এই 3টা আমরা করলাম। এই রিটেইন আর্নিং এর জন্য নিচে আমাদের কোনো ইনফরমেশন দিতেও পারে, নাও দিতে পারে। তাহলে রিটেইন আর্নিং এর নিচে যদি ইনফরমেশন না থাকে, তাহলে আমরা এই যে কমন স্টকের ইনফরমেশনটা রিটেইন আর্নিং এ প্রয়োগ করব। তাহলে কমন স্টকের যে সূত্রটা আমরা প্রয়োগ করছিলাম, দেখেন তো, রিটেইন আর কমন স্টকে আমরা লিখছিলাম কি, কে ই। কে ই সমান সমান কি লিখছিলাম বলেন তো আপনারা? কে ই সমান D1 ডিভাইডেড D1 divided P naught into পি 100. নট। পি নট এফসি তো আমাদের ছিল না, ইনটু কি দিছিলাম, 100 দিছিলাম। তারপরে প্লাস জি দিছিলাম। G. তাহলে এইটুক দিছিলাম। কিন্তু আমাদের আজকের অঙ্কে কি ট্যাক্স রেট দেওয়া আছে? ট্যাক্স রেট দেওয়া থাকে, তাহলে ট্যাক্স রেট, পার্সোনাল ট্যাক্স রেট যদি না থাকতো, তাহলে আমরা কে আর ও এইটাই বসাইতে পারতাম। কিন্তু পার্সোনাল ট্যাক্স রেট দেওয়া থাকার কারণে আমরা শুধু এই যে উপরে কি করব, 1 - PTR বাড়তে লিখবো। 1 - PTR, 1 - PTR টা আমরা উপরে বাড়তি লিখবো। দেখেন, বুঝা দিচ্ছি। এই যে এই সূত্রটা ইউজ করবো আমরা, নিচে ইনফরমেশন নাই যে জন্য আমরা এইটা ইউজ করবো, কি, রিটেইন আর্নিং। রিটেইন আর্নিং ইকাল টু হচ্ছে কে ই 1 - PTR। যেহেতু নিচে আমাদের পি নটের কথা বলে নাই, এজন্য নিচে আমরা পি নটটা বসাবো না, দরকার নেই। তাহলে আমরা সরাসরি কি করব, কে আর ইকাল টু কে ই 1 - PTR। নিচে কোনো ইনফরমেশন যদি না দেয়, তাহলে আমরা এইভাবে সরাসরি লিখবো। তাহলে কে ই, কে এর মান তো আমাদের বের করা আছে 1 নম্বরে। তাহলে কে এর মান 1 নম্বরে আমাদের বের করা আছে, এই যে এইটা, কে এর মান এইটা বের করা আছে। আর আমরা এটা সূত্র দিলে এটা হবে। অথবা আপনি যদি বলেন না আমি এটা বের করব না, আমি সূত্র দিয়ে এই সূত্র দিয়ে বের করতে চাই, দেখেন আপনারা যদি এই সূত্র দিয়ে ক্যালকুলেশন করেন তাও কিন্তু কোনো প্রবলেম নাই। দেখেন এই যে কি হবে, D1 × 1 মাইনাস কি, PTR। 1 - PTR না, বলেন তো? 1 - PTR। তারপরে আমাদের কি আর নিচে দিব আমরা, হলো P0। তাহলে P0, তারপরে এখানে হচ্ছে ইনটু 100। 100 প্লাস হচ্ছে জি। আপনারা একটু বলেন তো আমাকে যে D1, D1 প্রথমটা কত বের করছিলাম মনে আছে কি আপনাদের? ডি, আচ্ছা, উপরের থেকেই বুঝাই, দেখেন। তাহলে আমাদের এইখানে বের হয়েছে 15.77%। দেখেন এইটা ক্যালকুলেশন করলে আমাদের 15.77% আসে কিনা। এই যে এখান থেকে আমি আবার সূত্রটা লিখি। দেখেন সূত্রটা হচ্ছে আমাদের কি, কে আর। তাহলে কে আর ইকাল টু, এই যে এই সূত্রটাই আমরা লিখতে পারবো, শুধুমাত্র উপরে কি হবে, অ্যাড হবে কি বলেন তো? অ্যাড হবে কি, এই উপরে কি অ্যাড হবে? পিটিআর ওয়ান 1 plus PTR. প্লাস ওয়ান পিটিআর মাইনাস পিটি। মাইনাস পিটিআর। এইটা অ্যাড হবে, নিচে এফসি পি নট থাকলো, ইন্টু 100 প্লাস হচ্ছে কত, জি, বসাইলাম। জি। বসানো, দেখেন ডি নট এর মান তো আমি আগে থেকে নিব। ডি নট আগে বসাইছিলাম হচ্ছে 16, 16.45। 16.50। আর হচ্ছে আমাদের 1 - PTR, 1 - PTR হচ্ছে 0.25। 0.25 পি নট আগে বসাইছিলাম হচ্ছে আমাদের কত, 150। আর সাইডে তো আমাদের যা ছিল তাই, উপরে ক্যালকুলেশন করেন তো। 16.50 গুণন হচ্ছে কত, 0.75। 16.50 গুণন 0.75 কত হয়? 16.50 গুণন হচ্ছে 0.75। 12.375. 12.375। তাহলে আমরা এবার 12.375 ভাগ 150 গুণন 100, এইটা ক্যালকুলেশন করি কত হয়।
8.25। এটা ক্যালকুলেশন করলে 8.25, তার সাথে হচ্ছে কত? 8.25 হয়, জি স্যার। তার সাথে 10 যোগ করে দিবেন, 18 হবে। এটা দিয়ে করা 18.25। এই তাহলে চেঞ্জ হয়ে যাবে। আমরা ওইটা না করে তাহলে এইটা করি, এইটা করলে আমাদের বেটার হবে, 15 পয়েন্ট এইটা হবে। তাহলে আমাদের নিচে যখন ইনফরমেশন দেওয়া না থাকবে তখন আমরা কি নিচে পি নটটা লিখবো না। ইনফরমেশন না দেওয়া থাকলে পি নটটা আমরা নিচে বসাবো না, তাহলে আমরা এইটা দিব, কে আর ইকাল টু কে ই 1 - পিটিআর। ঠিক আছে? জি স্যার। ইনফরমেশন না থাকে তাহলে এটা দিব আমরা। তারপর আমাদের যেটা করতে হবে, ডাব্লিউএসসিসি করতে হবে। ডাব্লিউএসসিসি টা আমাদের কি করতে হবে? ডাব্লিউএসসিসি টা আরেকবার আমি রিপিট করছি, দেখেন। টেবিল ফর ওয়েটেড এভারেজ কস্ট অফ ক্যাপিটাল, ডাব্লিউএসসিসি। তাহলে আমি বলছিলাম এই টাকার অ্যামাউন্ট গুলো থাকলে আমাদের কলাম হবে পাঁচটা, 1 2 3 4 5, পাঁচটা কলাম দিছি। তার মধ্যে কমন স্টকের টাকা, প্রিফার্ড স্টক, তারপর ডিবেঞ্চার, রিটেন আর্নিং। এই পর্যন্ত আমাদের কোশ্চেনের মধ্যে দেওয়া ছিল। জাস্ট এই পর্যন্ত কোশ্চেন থেকে দেখে দেখে আমরা বসা দিছি। তারপর ওয়েটটা বের করার নিয়ম হচ্ছে, আমাদের প্রথম টাকাটা হচ্ছে কত? 20 লাখ। এই 20 লাখকে আমরা টোটাল টাকা দ্বারা ভাগ করব। 20 লাখ ভাগ হচ্ছে আমাদের 50 লাখ। তাহলে প্রত্যেক টাকাকে টোটাল দ্বারা ভাগ করলে ওয়েট বের হবে। 20 লাখ ভাগ 50 লাখ, তাহলে আমাদের ওয়েট বের হলো 0.40। 10 লাখ ভাগ 50 লাখ, আমাদের ওয়েট বের হবে 0.20। 15 লাখ ভাগ 50 লাখ, ওয়েট বের হবে এত। 5 লাখ ভাগ 50 লাখ, ওয়েট বের হবে 10। আর এই কস্ট গুলো হচ্ছে আমরা যে অঙ্ক করে অ্যান্সার বের করছি, দেখেন। এই অ্যান্সার প্রথমটা আমরা 21% বের করছিলাম, দেখেন। এই প্রথম মানটা বের করছি হচ্ছে কত? 21%। 21% 100 দ্বারা ভাগ করলে কত হবে? 21% 100 দ্বারা ভাগ করলে আমাদের হবে হলো 0.21। এই যে 0.21, দুইটা জিরো দিয়ে দিছি, আপনি দিলেও চলবে, না দিলেও চলবে। 4 ঘর মিলানের জন্য আমি দুইটা জিরো দিয়ে দিছি। পরেরটা বের হয়েছে আমাদের, দেখেন, 16.31। তো 16.31 কে 100 দ্বারা ভাগ করলে আমাদের আসবে 0.1631। এভাবে সবটি ভাগ করবেন। তাহলে ভাগ করলে আমরা কস্ট গুলা পাবো। তারপরে ডাব্লিউ এবং সি গুণন দিলে ডাব্লিউ সি পাবো। এই ডাব্লিউ সি যোগ ঘরটা যোগ করলে সামেশন ডাব্লিউ সির মান পাবো। তারপর আমরা সূত্রটা বসাবো, উই নো সামেশন ডাব্লিউ সি ইন্টু সামেশন ডাব্লিউ সি ইন্টু 100। সামেশন ডাব্লিউ সির মান বসাইলাম, 100 দ্বারা গুণন করলাম।